ইরা, তুই এত রাতে আমার বেডরুমে কি করিস? আর তুই নিজের জামা খুলতেছিস কেন? কারণ আমি এখন তোকে আদর করব, তোর সাথে রোম্যান্স করব তাই। হোয়াট? কি বলছিস এসব? তুই ঠিক আছিস তো? হুম, আমি ঠিকই আছি আর ঠিকই বলছি। তুই আজকে সারাদিন একটুও আমাকে সময় দেস নাই, তাই রাতে এসেছি ভালোবাসা আদায় করতে। তোকে কি হাজারটা পাগল কুত্তা মিলে একসাথে কামড়িয়েছে যে এত রাতে তুই ঘুম ছেড়ে রুমে আমার ভালোবাসা নিতে আসছিস? ভূতনি কোথাকার! এক্ষুনি আমার রুম থেকে যা বলছি, নয়তো কেউ আমাদের এভাবে অন্ধকার রুমে দেখলে বুঝবি তখন কি হবে। কি? তুই আমাকে আবার ভূতনি ডাকলি? খবরদার আমাকে ওসব ভূতের নামে ডাকবি না, না হলে কিন্তু তোর এমন জায়গায় লাথি মারবো না যে সারা জীবনও তখন আর আব্বু ডাক শুনতে পারবি না। ছি ছি, নাউজুবিল্লাহ! এসব কি বলছিস তুই? খুব বড় ডাইনি, খুব কথা শিখেছিস তাই না? দাঁড়া, আমি কালই চাচ্চু চাচ্চিকে সব বলছি। বলবো তোকে বিয়ে দিয়ে অতি শীঘ্রই শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে। তাহলে তোর অত্যাচার থেকে আমি তখন একটু রেহাই পাবো। ওকে মিস্টার আবির, বলে দিও, সমস্যা নাই, বিয়ে তো তোমার সাথেই হবে। বলে একটা জাদুর ঝাপটি দিয়ে আবিরের বুকের উপর লাফ দিয়ে শুয়ে পড়লাম। আউ! ওরে মারে আব্বুরে! আমার বুকের হাড্ডি গুড্ডিগুলো মনে হয় সব গেল রে। কি হয়েছে, সামান্য এইটুকুতেই চিৎকার করছো? আমি কি খুব বেশি ভারী নাকি যে তোমার বুকের উপর একটু ঝাঁপি দিয়ে পড়তেই তুমি কাগজের ফটোকপি হয়ে গেলা? তা নয়তো কি? তোর মতো এরকম একটা আটার বস্তা হুট করে যে কারো বুকের উপর এসে পড়লে যে কারোরই হার্ট অ্যাটাক হয়ে যাবে, ফটোকপিও হয়ে যেতে পারে। কি বললি হনুমান? আমি আটার বস্তা না, আমি মাত্র 42 কেজি আর তুই 50। সেদিক থেকে আমার চেয়ে তুই মোটু। অবশ্য তাতে আমার কোনো অসুবিধা নেই। তোর অসুবিধা না থাকলেও আমার আছে। ডাইনি, সর এখন আমার উপর থেকে। এত রাতে আমার রুমে কি চুরি করতে আসছিস? মন, তোর মনটাকে চুরি করতে আসছি। ভালোভাবে যখন সেটা পাচ্ছি না, তাই জোর করেই সেটা নিজের নামে করে নিতে আসছি। দেখ ইরা, আমি তোকে আগেও বলেছি আর এখনো বারবার বলছি, তুই আমার চাচাতো বোন হোস। আমি তোকে সবসময় একজন ভালো বন্ধু আর বোনের চোখে দেখে এসেছি। তাই আমি কখনোই তোকে আমার ওর চোখে দেখতে পারবো না। সমস্যা নাই, দেখতে না পারলে চোখ বন্ধ করে রাখবি। আর কেন, চাচাতো বোন আর চাচাতো ভাইয়ের কি কখনো বিয়ে হয় না, প্রেম হয় না? আমি তো ছোটবেলা থেকেই তোকে ভালোবাসি আর বরাবরই তোকে আমার বরের চোখে দেখে আসছি। আমার বিয়ে হলে তোর সাথেই হবে। বললেই হলো নাকি? ইম্পসিবল। এই ইরা চাইলে সবই পসিবল। এখন চুপচাপ আমাকে তোর বুকে শুয়ে থাকতে দে, নয়তো আমি এখন উঠে গিয়ে তোর আব্বু আম্মুর কাছে গিয়ে বিচার দিব যে তুই এত রাতে রুমে বসে বসে সিগারেট খাচ্ছিলি। এই দেখ, আমার কাছে কিন্তু এরকম একটা ভিডিওও আছে। আরে হ্যাঁ, আমি তো ভিডিওটা দেখে অবাক। যদিও ভিডিওটা আমার নয়, কিন্তু অন্ধকার রুমে একটি ছেলে বসে বসে সিগারেট খাচ্ছে আর মুখ দেখা যাচ্ছে না, এরকম একটা ভিডিও দেখিয়ে ইরা আমাকে ভয় দেখাচ্ছে। ইরা, এইটা তো আমি না তুই। এই ভিডিও কোথায় পেলি? জানি, এটা তুই না ফেসবুক থেকে নামিয়েছিলিস। ভিডিওটা আমি চাচু চাচ্চিকে এটা দেখিয়ে বিশ্বাস করাবো যে এটা তুই। দেখ বোন, কসম লাগে এরকম দুষ্টুমি করিস না। দেখি ফোনটা আমার হাতে দে। কি আবার বোন বললি? যাচ্ছি, আমি ভিডিওটা দেখিয়ে আসি, দাঁড়া। তারপর আমি তোর 12টা বাজাচ্ছি। বোন বলবো না তো কি বলবো? তুই তো আমার চাচাতো বোনই লাগিস। না, বোন লাগি না আমি তোর। আমি হবার পর আমার আম্মু আর কোনো ছেলে হয় নাই। তুই আমাকে বউ বলবি, বউ, বুঝেছিস কুত্তা? ঠিক আছে বউ, মানে চাচাতো বউ। সমস্যা নেই, চাচা তো বউই চলবে। আমি উত্তর দিব। অনেক ভয়ে ভয়ে ওর ব্ল্যাকমেল থেকে বাঁচতে ওর কথাই সাই দিলাম। কেননা আমার আব্বু আম্মু সহ বাসার সবাই ইরাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর বিশ্বাস করে। তাই ইরা মিথ্যা কোনো কিছুকে বানিয়ে বললেও সবাই সেইটাকেই সত্য বলে বিশ্বাস করে নেবে। তখন আব্বু আম্মু সবাই মিলে আমাকে 7 সমুদ্র পরিমাণ বকে দিবে। কি হলো, কি ভাবছিস?
কিছু ভাবছিস না যে? না, কিছু না। জড়িয়ে ধর। কাকে? আমাকে জড়িয়ে ধর, আমার ঠান্ডা লাগছে। তাহলে রুমে গিয়ে ঘুমাও। ঘুমিয়ে গেলে আর ঠান্ডা লাগবে না। চুপ, একদম বেশি কথা বলে আমাকে রাগিয়ে দিবি না। চুপচাপ যা বললাম সেটা কর। জড়িয়ে ধর। ঠিক আছে, ধরলাম। শক্ত করে জড়িয়ে ধর বলেই আবিরের মাথার চুলগুলোকে টানতে লাগলাম। আও, ধরছি। চুল ছাড়, আমার লাগছে। কথাটা পুরোপুরি বলা শেষ না করতেই তখন ইরা আমার ঠোঁট জোড়াটা ওর দখলে নিয়ে নিল আর খুব যত্ন সহকারে আমাকে কিস করতে থাকলো। আমি কোনো প্রকার বাধাও দিতে পারছি না, কারণ ও ওর হাত দুটো ধরে আমার হাত চেপে ধরে রাখছে। প্রায় 5 মিনিট এক নিঃশ্বাসে আমার ঠোঁটের উপর অত্যাচার করার পর ছাড়লো। দুজনেই খুব হাঁপাচ্ছি। ইরা আমার বুকের উপর মাথা দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ওর হাতের আঙুল দিয়ে আমার ঠোঁট স্পর্শ করছে। উফ, এত মিষ্টি হট ঠোঁট তোর কাছাকাছি আসলেই নিজের কন্ট্রোল যেন হারিয়ে ফেলি, ছাড়তে ইচ্ছে করছে না। আর একটু হলে তো মেরেই ফেলতেছিলা। সরি গো চাচাতো বর, খুব বেশি শ্বাস আটকে ছিল তাই না? ঠিক আছে, তাহলে আজ আর কিস করব না, শুধু তোমাকে কোলবালিশ করে খানিকক্ষণ জড়িয়ে ধরে থেকে ঘুমাবো। কোনো কথা বলবে না, নয়তো এই যে ভিডিও আর একটা সিগারেটও জোগাড় করে ধরিয়ে নিয়ে গিয়ে সবাইকে দেখাবো। যা বাবা, এই মেয়ে তো আমাকে ব্ল্যাকমেইল করিয়েই মারবে দেখছি। একটু আগে আমার ঠোঁটের উপর দিয়ে যা ঝড় বয়ে গেল না জানি। এখন বেশি কথা বললে আবার কি হয়, সেই ভয়ে খানিকক্ষণ চুপ করে থাকলাম। আর ইরা আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে থাকলো। ইরা আমার বুকের উপর শুয়ে আছে আর একটু পর দুষ্টুমি করে আমার গায়ে জড়ানো শার্টের বোতাম কটা খুলে আমার বুকে হাত বুলাচ্ছে। এভাবে প্রায় 30 মিনিট কেটে যাওয়ার পর ইরা একসময় আমার বুকে শুয়েই ঘুমের ঘোরে ঢুলতে থাকে। ইরা, এই ইরা। ডাকলি কেন? তো সুন্দর খোলা বুকে মাথা রাখতেই তো আমার ঘুম চলে আসছিল। অনেক হয়েছে, এখন প্লিজ যা। রাত প্রায় 1:30 বাজে। কেউ এত রাতে তোকে আমাকে এক রুমে এভাবে দেখলে বাজে ভাববে। কে কি ভাবলো তাতে এই ইরার কিচ্ছু যায় আসে না। আচ্ছা, আমি এখন যাচ্ছি, কাল আবার আসবো। এই বলে ইরা চলে গেল। এবার আপনাদের ওদের পরিচয় দেওয়ার পালা। আমাদের গল্পের মেন ক্যারেক্টারের নাম হচ্ছে আবির, আর তার নায়িকা চরিত্রের নাম হলো ইরা। ইরা হচ্ছে আবিরের চাচাতো বোন। আবির ইরার 7 দিনের সিনিয়র, আর ইরা আবিরের 7 দিনের জুনিয়র। তাই তারা একে অপরকে কখনো তুই আবার কখনো তুমি করে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইরা ছোটবেলা থেকেই আবিরকে পছন্দ করে। আবিরও যে ইরাকে অপছন্দ করে তা না, শুধু ফ্যামিলির এই বোন সম্পর্কটার জন্য আবির ইরাকে খুব একটা পাত্তা দেয় না। আবিরের আব্বু আর ইরার আব্বু একই বাসায় থাকে। ইরা ওর বাবা মার একমাত্র মেয়ে, আর আবিরের ছোট্ট একটা বোন আছে, সে ক্লাস 3-তে পড়ে। ফ্যামিলিতে আবিরের আব্বু, সে সাথে ইরার আব্বু দুজনে মিলে শহরে একটা গার্মেন্টসের ফ্যাক্টরি পরিচালনা করে, আর সেখানে প্রচণ্ড বিজি থাকে। আবিরের আম্মু একজন স্কুল টিচার, আর ইরার আম্মু একজন গৃহিণী। ইরা আবিরের রুম থেকে ঘুম ঘুম চোখ নিয়ে, চোখ ডলতে একটা মুচকি হাসি দিয়ে আবিরের রুম থেকে বের হয়ে যায়। এবার আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর মনে মনে বলে, যাক বাবা, এবারের মতো সে খুব জোর বেঁচে গেছে। ইরা যদি ওর ফোনের ওই ফেক ভিডিওটা আবিরের আব্বুকে দেখাতো, তাহলে আবিরের আব্বু তো আবিরের খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিত। আসলে আবির তার আব্বুকে খুব বেশি ভয় পায়, সেই সাথে সে তার আব্বুকে অনেক বেশি সম্মান আর শ্রদ্ধা করে। তাই সে তার আব্বুর কাছে কখনো কালার হতে চায় না। তাদের ফ্যামিলির সবাই আবিরকে খুব ভালোবাসে আর ভদ্র বলে জানে। আবির এমনিতে নেশাপাতি করে না, কিন্তু বন্ধু বান্ধবের বাড়িতে কখনো কখনো আড্ডা জমাতে একটু একটু স্মোক করে। তাছাড়া সে বিড়ি সিগারেট ভুলেও ছোঁয় না। আবির খুব রাগী আর বদমেজাজি টাইপের একজন ছেলে। সে রেগে গেলে উল্টাপাল্টা অনেক কিছু করে ফেলে। এই যেমন ধরেন মারপিট করা, নেশা করা, আবার কখনো কখনো অন্যের রাগ নিজের উপর ঝাড়া, এরকম আর কি। এখন আপনারা ভাবতে পারেন, আবির যেহেতু এত রাগী, তাহলে সে ইরার এমন অত্যাচার সহ্য করে কেন? প্রথমেই বলছি, ইরা আবিরকে ছোটবেলা থেকে অনেক পছন্দ করে। তাই আবির যদি ইরার কোনো কথা অমান্য করে, তাহলে সে যাই হোক কিছু একটা করে।
আবিরকে তার আব্বু আম্মুর ভয় দেখায়। আর আবির যেহেতু তার আব্বুকে খুব বেশি ভয় পায়, তাই সেই রেগে গেলেও তার রাগকে কন্ট্রোল করে নিয়ে ইরার কথা মেনে নেয়। যাই হোক, পরদিন সকাল সকাল কারো কারো শুকনো চুলের সুরসুরিতে ঘুম ভাঙে আবিরের। আবির বিরক্ত সহিত চোখ খুলে সামনে তাকিয়ে দেখে ইরা তার লম্বা লম্বা চুলগুলো আবিরের মুখের উপর ফেলে তাকে সুরসুরি দিচ্ছে আর মিটি মিটি হাসছে। এই যে মিস্টার, উঠুন, নিচে আম্মু আপনাকে খেতে ডাকছে। ইরা আবিরকে ডাকছে, কিন্তু ইরার কথা যেন আবিরের কান পৌঁছাচ্ছে না। সে শুধু ঘুমিয়ে যাচ্ছে। আর আবিরই বা কি দোষ? এই শীতের সময় কারই বা সকাল সকাল বিছানা ছেড়ে উঠতে মন চায় বলেন? কি হলো, তুই উঠছিস না কেন? তোর জন্য আমিও সেই সকাল থেকে না খেয়ে আছি, একসাথে খাবো বলে। না, এইভাবে হবে না দেখছি। দাঁড়া, আমি তোর ব্যবস্থা করছি। বলে তারপর এরা ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা পানি বের করে আবিরের চোখে মুখে ছিটিয়ে দেয়। আর মুহূর্তের মধ্যে আবির ঘুম থেকে লাফিয়ে ওঠে। কে কে? আমি ইরা, তোর চাচাতো বউ। ও তুমি? এখন আবার কি হয়েছে? রাতে তো ঠিক করে ঘুমাতে দাওনি, নিজে খুব ঘুমাইছো, আবার সকাল সকাল এসে আমাকে জাগাচ্ছ কেন? কুত্তা, একবার উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখ, পুরো বেলা 11টা বাজে। এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আয়। আমি সেই কখন থেকে তোর জন্য রোজা আছি। আমার জন্য রোজা আছো মানে? মানে তোর জন্য আমি সেই সকাল থেকে না খেয়ে আছি, একসাথে খাবো বলে। আর না খেয়ে থাকাতে তো রোজাই বলে। ও আচ্ছা, তুমি যাও, আমি আসছি। কিন্তু তাড়াতাড়ি। আর আমি যদি দ্বিতীয়বার এখন এসে দেখি তুই এখনো শুয়ে আছিস, তাহলে তোর পুরো খবর করে দিব, বলে দিলাম। এভাবে সকাল সকাল আবিরকে একটু তেজ দেখিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলে ইরা। এগুলো তো কিছুই না, এটা তার নিত্যদিনের কাজ। যাই হোক, তারপর আবির বিছানা ছেড়ে এক চোখ খুলে উঠে দাঁড়ায় আর অপর চোখ হাত দোলতে দোলতে মুখে ব্রাশ লাগিয়ে ওয়াশরুমে প্রবেশ করতে যায়। তখন ছোবার সাথে পা লেগে যায় আবিরের। ও সরি সরি আপু, মানে ইরা, আমি আসলে দেখতে পাইনি। কি ব্যাপার, ইরা কথা বলছে না কেন? নাকি আবারও আমাকে মারার জন্য কোনো ষড়যন্ত্র করতেছে? একটু দুই চোখ খুলে দেখি তো। আরে শালা, এটা দেখি সোফার সাথে বাড়ি খাইছি। দূর, এই মেয়ের জন্য আমার মাথাটা বুঝি পুরোপুরি গেছে। আবির ঘুমের ঘরে এরকমই ভুলভাল কাজ করতে থাকে। একটি বসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিজের ফোনটাকে চার্জে লাগিয়ে ঠোঁটে শীষ বাজাতে নিচে খাবার ঘরে চলে যায়। এসে দেখে খাবার টেবিলে প্রায় 10 রকমের খাবার সাজানো, মানে রুটি সবজি থেকে শুরু করে ডাল মাছ মাংস পর্যন্ত। আবির সকাল সকাল এত খাবারের আয়োজন দেখে কিছুই বুঝতে পারে না। সে এত খাবারের আইটেম দেখে ভেবে নেয় আজ তো তাদের বাসায় কোনো গেস্ট আসছে, এগুলো হয়তো তাদের জন্যই। তার সাথে ছোট আম্মু, অর্থাৎ আবির ইরার আম্মুকে ছোট আম্মু বলে ডাকে। আবির সকাল সকাল টেবিলে এত আইটেমের খাবার সাজানো দেখে তো ছোট আম্মুকে ডেকে জিজ্ঞাসা করে, ছোট আম্মু, এত সব আয়োজন কার জন্য? আমাদের বাসায় কি নতুন কোনো অতিথি আসছে নাকি? না বাবা, কে আসবে? এগুলো সব তোর জন্যই। ইরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে তোর জন্য নিজের হাতে ওগুলো সব রান্না করেছে, আমাদের কাউকে আগে খেতে দেয়নি। ও আচ্ছা, তাই নাকি? তোমার মেয়ে একাই রান্না করছে এগুলো? ছোট আম্মু, এদিকে আসো, শেষবারের মতো আমাকে একবার চুমু খেয়ে যাও। হারামজাদা, এসব কি বলিস? আম্মু, জীবনে তো তোমার মেয়েকে কখনো তোমার মতো রান্না শেখাওনি, আর আজও এত রকম খাবারের আইটেম রেডি করে রেখেছে, তাও আমার জন্য। জানি না কোনটাতে কোন বিষ মিশিয়ে রাখছে আমাকে মারার জন্য। এভাবে বলিস না বাবা, আমার মেয়েটা কত সকাল সকাল উঠে এক হাতে তোর জন্য সব রান্না করেছে, আর তুই কি না তাতেও সন্দেহ করছিস? আচ্ছা ছোট আম্মু, তুমি একটু এদিকে এসে আমাকে একটু একটু করে সব দাও, খেয়ে টেস্ট করে দেখি কোন সাপের বিষ রান্না করে রাখছে তোমার মেয়ে। পারবো না, আমি এখানে কাজ করতেছি, তুই নিজে গিয়ে খা। ইরা কোথায়? জানি না, সকাল সকাল হয়তো আবার আমার হাত পা ভাঙার জন্য কোনো মাস্টার প্ল্যান করতেছে। যাই হোক, এখন নিজেকেই খাবার বেড়ে নিয়ে খেতে হবে। আম্মু তো স্কুলে চলে গেছে। নিজেই প্লেট থেকে ভাত উঠিয়ে নিয়ে খেতে থাকলাম। দূর, এটা কি ভাত নাকি পায়েস? এখানে আরেকটু চিনি আর দুধ দিয়ে দিলে তো পুরো পায়েসই হয়ে যেত। এর চেয়ে তো আমাদের বাসার কাজের বুয়ার রান্নাও অনেক ভালো, অন্তত খাওয়া যায়। যতই বদনাম কর, এরপর থেকে এগুলোই তোর খেতে হবে। আর আমি এত কষ্ট করে সকাল সকাল ঘুম থেকে উঠে তোর জন্য রান্না করলাম, আর তুই কিনা সেটাকে কাজের বউ আর রান্নার সাথে তুলনা করছিস?
তোর 14 গোষ্ঠীর কপাল ভালো যে আমি শখ করে তোর জন্য রান্না করছি। জীবনেও আমি কখনো রান্না করি নাই, আজকে ইউটিউব দেখে প্রথম। হুম, তা করবে কেন? সব সময় তো থাকো মোবাইল নিয়ে ব্যস্ত। ছোট আম্মুর সাথে তো জীবনেও রান্নাঘরে প্রবেশ করনি। ইস, তুমি আজ রান্না করলে, রান্নার চুলো পাতিল বাসন কোসন সব লজ্জা পেল না তোমাকে দেখে? ফালতু কথা রাখ আর রান্নাগুলো টেস্ট করে বল কেমন হয়েছে। খুবই খুবই পচা হয়েছে। এর চেয়ে আমার ছোট আম্মুর হাতের রান্না অনেক ভালো। আম্মুর রান্না ভালো হলে আমার রান্নাও নিশ্চয়ই ভালো হবে, কারণ আমি তার মেয়ে। উম, মুখ বাঁকিয়ে লাভ নেই, এখন এগুলো রান্নাই তোমার খেতে হবে, হা করো। বলেই আবিরের সামনে থেকে খাবারের প্লেটটা নিজের হাতে নিয়ে আবিরকে খাইয়ে দিচ্ছি। এত কষ্ট করে সকাল সকাল ওর জন্য রান্না করলাম, আর বদমাইশটা বলে আমার রান্না নাকি পচা। ইরা আবিরের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে আর আবিরকে নিজের হাতে খাবার তুলে খাওয়াতে থাকে। একসময় প্লেটের অর্ধেক খাবার শেষ হয়ে আসলে ইরা খাবারের প্লেটটা আবির হাতে ধরিয়ে দিয়ে বলে, নে, আর খেতে হবে না, এখন তুই তোর হাত দিয়ে আমাকে খাইয়ে দে। কেন, তোমার হাতে কি হয়েছে? আমার হাতে সাপের বিষ আটকে গেছে। এত কথা বলো কেন? আমি তোমাকে এতক্ষণ খাইয়ে দিলাম, এখন তুমি আমাকে খাওয়াও। তুমি কি পাগল হয়ে গেছো? ওই তো দেখো, দূর থেকে ছোট্ট আম্মু তোমার সব কাহিনী দেখছে। ও তাই বুঝি? তুমি লজ্জা পাচ্ছ? আগে বলবে তো। আম্মু, তুমি একটু রুমে যাও তো। দেখো, রুম থেকে কি যেন পড়ার শব্দ আসলো। কি মেরে বাবা, মিথ্যা কথা বলে নিজের আম্মুকে ভাগিয়ে দিল। তারপর ইরার আম্মু তানিয়া মুচকে হাসতে হাসতে লজ্জায় মুখ লুকিয়ে রুমের ভেতরে চলে গেল। আর ইরা তখন আবিরের কোলের উপর বসে আবিরের কাঁধে হাত রাখলো। নাও, এখন আমাকে খাইয়ে দাও, আম্মু চলে গেছে। তারপর আবির ইরার হাতে রান্না করা খাবারগুলো থেকে বাঁচার জন্য ইরাকেই ইরার রান্না করা খাবার তুলে খাই দিতে থাকে। নাহলে ইরা তো এগুলো সব খাবার আবিরকে একদম লাঠি ধরে খাওয়াবে। আপনারা আবার ভেবে নিয়েন না ইরা রান্না এতটা খারাপ হয়েছে। এরা ভালোই সুন্দর মতো রান্না শেষ করেছে, শুধু ভাতে একটু পানি বেশি দেওয়াতে ভাতটা একটু পায়েসের মতো হয়ে গেছে। আর তরকারিতে লবণ বেশি হওয়াতে তাতে একটু চিনি মিক্স করে দিয়েছে। আর রুটি গোল করে বানাতে রুটি কম্পাস দিয়ে গোল করে দাগ করে কেটে নিয়েছে আমাদের ইরা। যাই হোক, এখন গল্পে আসে। এরা আবিরের কোলে বসে খাবার খেতে থাকে। খাওয়া শেষ হলে এরা আবিরের কোল থেকে উঠে আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখেছে কিনা। তারপর সুযোগ বুঝে হঠাৎ ইরা আবিরের গালে একটা চুমু দিয়ে তার রুমে দৌড় দেয়। এরা দৌড়ে রুমে যেতে যেতে রুমের সামনে গিয়ে ঠাস করে আছাড় খেয়ে পড়ে যায়। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। আল্লাহ যেন আমার মনের কথা শুনছে। সবসময় আমাকে ব্ল্যাকমেল করা না, এখন মজা বুঝো, হা হা হা। কুত্তা, তুই নিশ্চয়ই আমায় মনে মনে গালাগালি দিচ্ছিলি, তাই না? দাঁড়া, নড়বি না তুই, আমি আসতেছি। আমাকে কি ছাগল পাইছিস নাকি যে তোর মার আর খামসি খাওয়ার জন্য এখানে দাঁড়াবো? আমি এখন মিজানদের বাসায় যাচ্ছি, আজকে আর আসবো না। কথাটা বলতে বলতে আবির দৌড়ে বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে হাঁপাতে থাকে আর মনে মনে বলে যে সে খুব জোর বাঁচা গেছে। নয়তোবা এখন আবার ইরা তাকে ধরতে পারলে রাগে হয়তো তাকে খেয়েই ফেলতো। আবির বাইরে এসে মাথা নিচু করে হাঁপাতে থাকে। তারপর সে তার বন্ধু মিজানকে কল দেয় আর জিজ্ঞেস করে, হ্যালো বন্ধু, কোথায় তুই? আরে বেটা, আমরা তো সে কখন থেকে তোর জন্য কলেজের গেটে অপেক্ষা করতেছি। ফোনে ব্যালেন্স ছিল না বলে তোকে কল করতে পারছিলাম না। তুই কোথায়? তাড়াতাড়ি কলেজের গেটের সামনে আয়। শালা গরিব, সারা রাত জেগে যখন গার্লফ্রেন্ডগুলোর সাথে কথা বলিস তখন তোদের ফোনের ব্যালেন্স যেন শেষ হয় না, আর বন্ধুকে একটা কল করতে যাবি তাতেই সবাই ফকির হয়ে যাস। আমরা ফকির আর তুই তো বিল গেস্ট। শালা, এখন আর ডায়লগ না দিয়ে তাড়াতাড়ি চলে আয়, তোকে ছাড়া জমতেছে না। ঠিক আছে গরিবের দল, তোরা অপেক্ষা কর, আমি আসছি। বলে আবির একটা রিক্সা নিয়ে তাদের কলেজের দিকে এগোতে থাকে। আবিরদের বাসা থেকে তাদের কলেজ খুব একটা বেশি দূরে নয়, মাত্র 3 কিলোমিটারের মতো রাস্তা। আবির কখনো বাইক নিয়ে, আবার কখনো সাইকেল কিংবা বন্ধু বান্ধবের সাথে পায়ে হেঁটেও কলেজে যায়। বুঝতে তো পারছেন, বড়লোকের ছেলে বলে কথা, যখন যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারে ও। আবিরের বন্ধুদের কাছে খুবই স্পেশাল, কারণ আবির সবাইকে হাসাতে পারে, আড্ডা জমাতে পারে, যে যেমন তার সাথে তেমন করেই আবির মিশতে পারে। যার কারণে আবিরের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে সবাই আবিরকে পছন্দ করে। যাই হোক, রিক্সা করে কলেজের দিকে এগোচ্ছে আবির। কিছুক্ষণের মধ্যে রিক্সা এসে থামে কলেজের গেটের সামনে। তারপর আবির রিক্সা ভাড়া মিটে কলেজের গেটের পাশে একটা ছোট্ট দোকানে ক্রাম বোর্ডের ঘরের দিকে লক্ষ্য করে দেখে তার সব বন্ধুরা মিলে সেখানে ক্রাম বোর্ড খেলছে। তাদের মধ্যে একজন আবিরকে দেখতে পেয়ে ইশারা করে আবিরকে তাদের কাছে আসতে বলে।
মামা আমরা এদিকে। হ্যাঁ, আসছি। তারপর আবির তার মানিব্যাগটা সামনে রেখে তার বন্ধুদের দিকে এগোতে থাকে। আপনারা আবার ধরে নিয়েন না আবির কিপটে। আমাদের আবির খরচটাও করে, কিন্তু অতিরিক্ত খরচা সে একদম করে না। আবির নিজের টি শার্ট আর চুল ঠিক করে তাদের বন্ধুদের সাথে গিয়ে মিশে যায়। মামা তুই এতক্ষণে আসলি, এত লেট করলি কেন বলতো? দেখছিস এখন কয়টা বাজে? একটু পরই তো কলেজের ক্লাসে বেল পড়ে যাবে। আড্ডা দিব কখন? কলেজের বেল পড়ে যাবে তো কি হয়েছে? কেন, তুই কি আজ ক্লাস করবি না? না, আজ কোনো ক্লাস হবে না। আজ সারাদিন মিলে আমরা আড্ডা দিব, অনেক চিল করব। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তাই হবে। এমনিতেও অনেক দিন ধরে খুব একটা জমি আড্ডা দেওয়া হয় না। হ্যাঁ চলো সবাই, আজ ভরপুর আড্ডা মারতে হবে। তারপর আবির তার সব বন্ধুদের নিয়ে পুরো কলেজের ক্যাম্পাসে জুড়ে আড্ডা দিতে থাকে। আবির একটু রাগী টাইপের হয়, কোনো স্যার ম্যাডাম আবিরকে কোনো কিছু বলে না। আবির সবাইকে নিয়ে সেদিন সারাদিন অনেক আড্ডা মাস্তি করে এরপর দুপুরে তাদের নিচ থেকে ট্রিটও দেয়। তাই সবাই সেদিন অনেক মজা করে। দুপুর থেকে রাত 9টা অবধি তারা একসাথে লেকের পাড়ে আড্ডা দেয়। ধীরে ধীরে রাত গভীর হয়ে যায়, কিন্তু সেদিকে কারো কোনো খেয়ালই থাকে না। যদিও আবিরের বাসা থেকে ইরা সহ আবিরের আম্মু তাকে বারবার কল করে যাচ্ছে, সেগুলো সে খেয়াল করছে না। বন্ধু রাত তো অনেক হলো, বাসায় যাবি না নাকি? ধুর, আবার বাসার কথা মনে করিয়ে দিলি। শালা, এতক্ষণ তোদের সাথে ছিলাম তো ওই শাকচুনি ব্ল্যাকমেইলার গুন্ডিটাকে ভুলেছিলাম। সকালে যে একটা দৌড়ানি খেয়ে বাসা থেকে বের হয়েছি, এখন রাতে বাসায় গেলে না জানি আবার আমার সাথে কি করে। মানে কার কথা বলছিস তুই? কে তোকে দৌড়ানি দিচ্ছে? আর বলিস না, ওই যে ইরা, ও তো ইদানিং যেন একটু বেশি অধিকার খাটাচ্ছে আমার উপর। ও, ইরা মানে তো চাচাতো বোন। সে তো ভালো কথা। অধিকার তো সবার উপর খাটানো যায় না। তোর প্রতি ইরা অধিকার দেখানো মানে ইরা তোকে পছন্দ করে। হ্যাঁ, কিন্তু তুই বল দোস্ত, এটা কি কখনো পসিবল? আরে বেটা, তোরা তো আর একই আমার ভাই বোন না। চাচাতো ভাই আর চাচাতো বোন। চাচাতো ভাই আর বোনের মধ্যে তো আজকাল রুম ডেট অবধি হয়। আরে তুই ভুলে গেছিস, ওই যে আমাদের ক্লাসের রিয়াদ, শালা ও তো ওর চাচাতো বোনের সাথে পাকা 1.5 বছর প্রেম করে পালিয়ে তাকে বিয়ে করে নিয়েছে। 2 দিন পর বাচ্চা হবে ওদের। সেগুলো কি ওরা কিংবা ওদের ফ্যামিলি মেনে নেয়নি? তাহলে তুই কেন এত কিছু মনে নিচ্ছিস? চুপ কর শালা ফাজিল, তুই সবার সাথে কি আমার তুলনা করছিস? আমার বেস্ট ফ্রেন্ড হয়ে তুই আমাকে এই চিনলি? আরে না দোস্ত, তুই আমাকে বলছিস। আমি তো জাস্ট তোকে এরকম একটা সম্পর্ক দেখাচ্ছিলাম যাতে তুই ইরাকে মানতে পারিস। আসলে তোর আর ইরার বিয়ে হলে কিন্তু আমাদের এলাকার সবচেয়ে সুন্দর জুটি হিসাবে অ্যাওয়ার্ডটা সবাই তোদেরকেই দিবে। আমি কথাটা বলতেই আমার পেটের উপর যেন ঠাস করে একটা পাকা তাল পড়ল। ও, কি রে শালা, মারলি কেন? কথাটা বলেই আবির ব্রেঞ্চে বসা থেকে দাঁড়িয়ে একটি রিক্সাকে ইশারা করে। তারপর সে রিক্সায় উঠে গিয়ে তার বন্ধু মেজানের দিকে তাকিয়ে তাকে বিদায় জানিয়ে সে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু একটুখানি রাস্তার সামনে এসে রিক্সার টায়ার পাঞ্চার হয়ে যায়, আর রিক্সা সেখানেই থেমে যায়। এটাকে হয়তো বলে কপাল। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, তার উপর আবার এটুকু রাস্তাতে রিক্সা টায়ার পাঞ্চার। তারপর আবির একটা লম্বা শ্বাস ছেড়ে আশেপাশে দেখে নেয়, কোথাও আর কোনো রিক্সা পায় না। আবির দেখে পুরো রাস্তা জনমানবহীন হয়ে আছে, রাস্তায় একটি কুকুর বেরোলো নাই। কি আর করার, আবির তারপর হেঁটেই তাদের বাসার উদ্দেশ্যে চলতে শুরু করে। আবির তাদের বাসার সামনে এসে তাদের বাসার মেইন দরজা নক করতেই আবিরের আম্মু এসে দরজা খুলে দেয়। তারপর আবির ভেতরে প্রবেশ করে। আবির ভেতরে আসতেই তার আব্বু তার সামনে এসে দাঁড়ায় আর তাকে বকতে থাকে, কোনো ভদ্রঘরের ছেলে এত রাত অবধি বাসার বাইরে থাকে না। তুমি দিন দিন কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছ। এত রাত হয়ে গেছে, তুমি কি টের পাওনি? তোমার ফোন কোথায় ছিল? ফোন কেন রিসিভ করতে পারছিলে না? এসব নিয়ে অনেক কথা শোনাতে থাকে আবিরের আব্বু। আবিরের আব্বু রাগী গলায় এমন চিৎকার করে, কথাগুলো বলতে শুনে আবিরের ছোট আম্মু অর্থাৎ ইরার আম্মু তানিয়া তার রুম থেকে বের হয়ে বাইরে আসছে। এসে দেখে আবিরের আব্বু আবিরকে বকে দিচ্ছে। এটা দেখে সে অনেক কষ্ট পায় যে আবিরের ছোট আম্মু তানিয়া সে আবিরকে প্রচন্ড বেশি ভালোবাসে। যে কেউ আবিরকে বকলে কিন্তু আবিরের গায়ে হাত তুলে সে সেটা সহ্য করতে পারে না। আবিরকে বকতে দেখে তানিয়া আবিরের সামনে এসে দাঁড়ায়। আহ ভাইজান, কি করছেন? ছেলে মানুষ, এ বয়সে একটু একটু বাইরে আড্ডা দিবি, ছেড়ে দেন না। ও তো প্রতিদিন আর এভাবে বাইরে থাকে না, হয়তো আজ কোনো কারণে আটকা পড়ে গিয়েছিল, তাই বলে বাসায় আসতেই আপনাকে বকতে শুরু করবেন? এটা কেমন কথা?
আরে ফাজিল, কোথায় থাকিস? বাইরে গেলে বাসায় ফেরার কথা আর মনে থাকে না নাকি? সময়ও দেখিস না তুই? যা রুমে যা। আর একদিনও যদি এত রাত করে বাইরে থাকিস তাহলে একটা চড় দিয়ে তোর সব দাঁত ভেঙে ফেলবো, বলে দিলাম। রুমে যা। ব্যাস, তাই নিয়ে এভাবে আবিরকে তার আব্বুর হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপর আবির রুমে এসে চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আবির ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে এসে নিজের চুল ঠিক করতে থাকে। তখন আবির হঠাৎ আয়নার তাকিয়ে দেখে তার পেছনে ইরা কেমন একটা অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন একটা রাগী ষাঁড়। ও যে কিনা এক্ষুনি আবিরকে পেছন থেকে এসে গুঁতো দেবে। আবির ড্রেসিং টেবিলে আয়নার মধ্যে ইরাকে দেখে বিশ্বাস করতে পারে না। সেভাবে এটা হয়তো তার মনের ভুল, কারণ এখন রাত বাজে প্রায় 12টা। এত রাতে কি ইরাই তার জন্য জেগে আছে? না, হয়তো এটা আবিরের মনের ভুল। মতো আয়নায় ভূত পেতনি দেখতেছি। ভূত পেতনি না, তুই ঠিকই দেখছিস। এটা আমি তোর পেছনে দাঁড়িয়ে, তোর জম। ধুর, কি সব যে বলো না। আমার এখনো বিয়ে হয়নি, জীবনে এখনো কত কিছু করা বাকি। আর যমরাজ তো আসে মানুষের আয়ু ফুরিয়ে গেলে। তাহলে কি এই শিশু বয়সেই আমার আয়ু ফুরিয়ে গেছে যে যম সোজা রাতেই আমার রুমে চলে আসছে? শোনা, আমি তোমাকে তোমার আয়ু ফুরানোর আগেই তোমাকে গিলে কাঁচা খেয়ে নিব। এতক্ষণ আমার ভয়েই নিশ্চয়ই বাসায় বাসায় আসতে লেট করতেছিলি, আমাকে কষ্ট দিচ্ছিলি। না, ওই আসলে একটু। বলতে হবে না, আমি সব বুঝি। খাওয়া শেষ করে আবার রুমে আসবি, নয়তো তোর খবর আছে। আচ্ছা, আসবো। তারপর ইরা আবিরকে আরো কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না, কারণ তখন আবিরের আম্মু আবিরের জন্য তার রুমে খাবার নিয়ে আসছিল। তাই ইরা চলে যায়। তারপর আবির ডিনার সেরে নিয়ে কথার মতো ইরার রুমের সামনে যায়, কিন্তু এত রাতে সে ইরার রুমের ভেতর প্রবেশ করতে সে ভয় পায়। কি হলো, আমার রুমে আসতে কি ভয় পাচ্ছিস? না মানে, ওই একটু সাহস জোগাচ্ছিলাম আর কি। যেমন সবাই চিড়িয়াখানায় ঢুকতে গেলে মানুষ বুকে ফু দেয় না, সেরকম আর কি। কি, তুই কি আমার রুমকে চিড়িয়াখানা বললি? না না, আমি তো তোমার রুমের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছিলাম বলেই ইরা রুমের ভিতরে প্রবেশ করলাম। দেখি ইরা খাটের উপর বালিশে হেলান দিয়ে বসে আছে। হইছে, আর আমার রুমের বর্ণনা দিতে হবে না। দরজা আটকে দে। কেন দরজা আটকাবো কেন? আরে দরজা না আটকালে সবাই দেখে ফেলবে না? আচ্ছা দিচ্ছি, এখন বলো কেন ডাকছো? সকালে আমি যে দরজার সামনে পা স্লিপ করে পড়ে গেলাম, কোমরে খুব ব্যথা পেয়েছি। একটু ব্যথার পেস্ট লাগিয়ে দে। আমি কেন তোমার কোমরে হাত দিতে যাব? তুমি ব্যথা পেয়েছো, তুমি লাগাও। তোর জন্য যখন আমি পড়ে গেছি তখন তুই আমার সেবা করবি, আর আমার হাত কোমর অবধি পৌঁছায় না। কিন্তু আমি নিজেকে সামলাতে পারবো না। সামলাতে না পারলে তাতে চেপে থাকবি। না, আমি পারবো না। আমি কিন্তু তোর জন্য সারপ্রাইজ রেখেছি। এই দেখ, পুরো 1 প্যাকেট অরেঞ্জ ফ্লেভারের সিগারেট। এগুলো সব তোর। আমি জানি তুই মাঝে মাঝে এগুলো খাস। এই রে, রাতে ঘুমানোর আগে মাঝে মধ্যে 2-1টা করে লুকিয়ে রুমে সিগারেট ধরাতাম। সেগুলো কি ইরা আবার কখনো দেখে ফেলেছে নাকি? তুই কিভাবে জানলি আমি এই ফ্লেভারের সিগারেট মাঝে মধ্যে খাই? আমি একদিন সকালে তোর রুমে তোকে ডাকতে গিয়ে এই সিগারেটের খোসা পড়ে থাকতে দেখেছি। আর তোকে তো আমি হাড়ে হাড়ে চিনি, তাই বুঝতে আর বাকি ছিল না আমার। সিগারেট আমি এমনিতে খাই না, কিন্তু কখনো কখনো রাতে ঘুম না আসলে এই অরেঞ্জ ফ্লেভারের সিগারেটটা আমার ঘুম এনে দেয়। কয়েকদিন হলো এই ফ্লেভারটা আমি দোকানে পাইনি। কি জানি ইরা কোথায় থেকে ম্যানেজ করেছে। সিগারেটের প্যাকেটটার মায়ায় পড়ে আমি ইরার কথাটা মেনে নিলাম। ইরা বিছানায় বসে আছে আর আমি পাশ থেকে পেইন গেস্ট অর্থাৎ ব্যথার মলমটা হাতে নিয়ে আলতো করে আঙুলে ভরিয়ে নিয়ে ইরার নরম কোমরে লাগিয়ে দিলাম। মুহূর্তেই আমার হাতের স্পর্শে ইরা কেমন কেঁপে উঠল। মনে হচ্ছে ওর পুরো শরীরে লোম যেন দাঁড়িয়ে গেছে। আমি চোখ বন্ধ ইরার কোমরে জেল লাগিয়ে দিচ্ছি, খুব আলতোভাবে, পুরোপুরিভাবে ওকে না ছুঁয়ে। একটু পর অনুভব করলাম কারো নাকের গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। তারপর চোখ খুলতেই দেখি ইরা আমার খুব কাছাকাছি চলে আসছে। বুঝলাম এই মেয়ে এখন আবার আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে চলেছে। ওর গোলাপি ঠোঁট দুটো কেমন কাঁপছে, মনে হয় এখনই আমাকে কিস করবে। বুঝতে পেরে আমি মাথা সরিয়ে নিলাম। ইরা, কি করছিস তুই? কি আবার? তুই তো আমায় কিছু করতে দিলি না, তার আগেই নিজের মাথা সরিয়ে নিলি। কেন? পাগলামি বন্ধ কর আর আমার সিগারেটটা দে এখন। এই নে ধর।
আবির এখান থেকে একটা বের করে আমাকে ধরিয়ে দে তো, আমি একটু টেস্ট করে দেখি এটা কেমন লাগে। তুই সত্যি সত্যি খাবি নাকি? হ্যাঁ খাবো, কিন্তু এটা কিভাবে ধরায়? তুই একটু ধরিয়ে আমাকে দে, দু একটা টান দিয়ে দে। দাঁড়া, আমি ধরিয়ে দিচ্ছি। তারপর প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে ইরার সামনে নিলাম। এই নে। বাহ দারুণ তো। আবির এদিকে আয়। কেন? আরে জীবনে প্রথমবার সিগারেট খাচ্ছি, এর একটা স্মৃতি ধরে রাখতে হবে না? ছটপট এইভাবে আমার কয়েকটা ছবি তোল। ঠিক আছে, তোর ফোনটা দে। তারপর আবির ইরার ফোন নিয়ে তাদের কয়েকটা সিগারেট মুখে ধরনের ছবি তুলে নেয় আর সেগুলো ইরাকে দেখায়। বাহ অনেক সুন্দর ছবি তুলেছিস তো। হয়েছে এবার তো ফোন হয়েছে, এবার তো আমি যাই। যা। এই বলে আবির ইরার রুম থেকে বের হয়ে সোজা নিজের রুমে এসে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল সকাল ঘুম ভাঙলে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে তার কলেজে চলে যায়। দুদিন ধরে সে কলেজে যায়নি, তাই আজ সে তার কলেজ মিস করেনি। আবির সারাদিনের কলেজে সেই সাথে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বিকেলে বাসায় আসে। বিকেলে আবির বাসায় আসতে তার ছোট বোন লামিয়া এসে তার সাথে জেদ করে। ভাইয়া, আমার চকলেট এনেছো? আমাকে চকলেট দাও। বড়ি, এই নে তোর চকলেট বলে লামিয়াকে কোলে তুলে নিয়ে ওর কপালে একটা চুমু দিলাম। কিন্তু কথা হচ্ছে আমি ইরাকে আশেপাশে কোথাও দেখছি না। তারপর আবির লামিয়াকে কোল থেকে নামিয়ে নিয়ে তার রুমে চলে যায়। আবির রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। তারপর সন্ধ্যাবেলা আবির তার রুমে একা একা বসে বই পড়তেছিল। তখন হঠাৎ ইরা আবিরকে রুমে এসে আবিরের পাশে এসে বসে। আমির ভাবছি ইরা হয়তো পড়তে আসে, তাই সে আর কিছু বলেনি। একটু পর ইরা আবিরের পাশ থেকে উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল আর আবিরের কাছে আবার এসে বসলো। কিরে, তুই দরজা কেন লাগাচ্ছিস? কারণ সারাদিন আমি যেটা করতে পারি নাই এখন সেটা করব। মানে কি করবি তুই? এই যে তোর কোলে বসে তোর ঠোঁটে কিস করব। না, এটা হয় না। তুই আমার চাচাতো বোন হোস। তুই যখন তখন এভাবে আমাকে কিস করতে পারিস না। বেশি কথা বললে আমি কিন্তু এখন চিৎকার করব। তারপর সবাই এসে জিজ্ঞেস করলে আমি সবাইকে বলবো তুই আমাকে তোর রুমে আটকে রেখে আমাকে রেপ করতে চাইছিলি। তুই আমার নামে এত বড় একটা মিথ্যা বলতে পারবি? আমি তোর ভালোবাসার জন্য সব করতে পারবো। আমি ইরার কথায় আর কোনো উত্তর দিতে পারলাম না, কারণ আমি বললেও কেউ আমার কথা বিশ্বাস করবে না। ইরা যেটা বলবে সেটাই। আমি চেয়ারে বসে বই হাতে নিয়ে বই পড়তেছিলাম। দিয়ে আমাকে জড়িয়ে ধরে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দেয়। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। এরপর আমি ইরাকে ছেড়ে দিতেই ইরা বলল, এতক্ষণে জানো একটু সুস্থ লাগছে। জানিস আমি সারাদিন তোকে অনেক বেশি মিস করছি। সুযোগের অপেক্ষায় ছিলাম কখন তুই কলেজ থেকে ফিরবি আর আমি তোকে দেখব, তোর সাথে দুষ্টুমি করব। আমি তো সেই বিকেলেই কলেজ থেকে ফিরেছি। বাসায় এসে তো তোকে কিংবা ছোট আম্মু কাউকে দেখিনি। আমি বাসায় তোর আসার অপেক্ষা করতে করতে শেষমেশ আম্মুর সাথে একটু পাশের বাসার আন্টির ওখানে গিয়েছিলাম। ও, তা আদর তো করলি, এবার আমাকে ছাড়। ছাড়বো না। তোর কি গলা টিপে মেরে ফেলবো নাকি? শোন, আমার হবু শাশুড়ি মানে তোর আম্মুর কাছ থেকে শুনলাম কাল আমাদের বাসায় নাকি গ্রাম থেকে তোর কোন এক বোন আসবে। বোন কে আসবে? সেসব আমি জানি না, আমি শুধু আম্মুর কাছ থেকে যেটুকু শুনলাম সেটাই তোকে বলছি। যেই আসুক তুই কিন্তু একদম কালকে সারাদিন বাসায় থাকবি না। তাহলে কোথায় যাব? আমাকে নিয়ে ঘুরতে যাবি। যদি না নিয়ে যাই? যদি না যাস তাহলে এই দেখ, সেদিন আমার রুমে তুই যে আমাকে সিগারেট ধরিয়ে দিয়ে এতগুলো ছবি তুলে দিলি, এগুলো সব নিয়ে গিয়ে আমি তোর আব্বুকে দেখাবো আর বলবো, বড় আব্বু দেখো তোমার ছেলে জোর করে আমাকে সিগারেট খাইয়েছে আর ভিডিও করে নিয়েছে। এখন বলতেছে এগুলো নাকি ও ইন্টারনেটে ছেড়ে দিবে সামান্য কিছু লাইক কমেন্ট আর ভিউ পাওয়ার জন্য। তারপর বড় আব্বু যখন তোকে বানাবে না তখন বুঝবি মজা। আপনারা দেখলেন তো ইরা ঠিক কোথায় আমাকে ব্ল্যাকমেল করে ওর কথায় বাধ্য করে নিল। সেদিন তো আমি নিজে ইচ্ছে করে ইরার হাতে সিগারেট ধরিয়ে দেইনি, বরং ও নিজেই তো আমার হাতে সিগারেটের প্যাকেটটা ধরিয়ে দিয়ে সেটা ওকে দিতে বলল। আর ওর ফোনে সেই ছবিও আমাকে স্মৃতিস্বরূপ তুলে দিতে বলল। এখন সেই ছবিগুলো দিয়েই আমাকে ব্ল্যাকমেইল করছে ইরা। আমি জানি আমি যতই না বলি না কেন ইরার কথা আমাকে মানতেই হবে। তাই আর কোনো কিছু ভাবনা চিন্তা না করে ইরাকে বললাম কাল কখন যেতে হবে। সকাল সকাল যাব, তারপর সারাদিন ঘুরে রাতে বাসায় আসবো। কিন্তু বাসায় কি বলে ম্যানেজ করবি সব? সেসব নিয়ে তোর ভাবতে হবে না।
তুই ওগুলো আমার উপর ছেড়ে দে। আচ্ছা, তাহলে কাল সব ম্যানেজ করে সময় মতো রেডি থাকিস। তারপর ইরা তার রুমে চলে যায় আর আবির বসে বসে পড়তে থাকে। রাতে খাওয়ার সময় হয়ে আসলে তারা সবাই একসাথে খাবার ঘরে বসে ডিনার করে নেয়। তারপর যে যার রুমে চলে যায়। রাতে ইরা আর আবিরের কাছে যায় না। আবির সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ খুলে দেখে ইরা তার বুকের উপর শুয়ে আছে আর দরজাটাও একটু খোলা। তাই সে তাড়াতাড়ি করে ইরাকে জাগিয়ে দিয়ে বলে, ইরা, তুই আমার রুমে কখন আসলি? আর এভাবে আমার বুকের উপর শুয়ে আছিস কেন? কি করব, রাতে অনেকক্ষণ জেগেছিলাম, কিছুতেই ঘুম আসতেছিল না। তাই মাঝরাতে তোর রুমে এসে দেখি তুই ঘুমে কাদা। তাই আমিও তোকে আর বিরক্ত না করে তোর বুকের উপরেই শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, এখন তো ওঠ। উঠবো, আগে আমার কপালে একটা চুমু দে তো। তারপর আমি ইরার কপালে আলতো করে আমার ঠোঁটগুলোকে একটু ছুঁয়ে দিলাম। আর তখন ইরা একটা মুচকি হাসি দিয়ে আমার বুকের উপর থেকে উঠে চলে গেল। ইরা উঠে তার রুমে চলে যায়। আবির ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:30 বাজে। তারপর সে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে খাবার ঘরে আসছেন। আবির কাছে একটু সকাল সকাল উঠতে দেখে তার ছোট আম্মু তানিয়া বলে, কি ব্যাপার, আমার বাপজানের আজ এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো যে? ছোট আম্মু আজ একটু সকাল সকালই ঘুম ছেড়েছে। তা বেশ তো, এমনিতে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর আর মন দুটো সারাদিন খুব ভালো থাকবে। আম্মু খেতে দাও, তুমি তো জানো সকালে আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, আমার পেটে ব্যথা করে। দিচ্ছি। তুই ইরাকে একটু দেখ না, ও ঘুম থেকে উঠলো কি না। সব একসাথে বসে খাই। ওকে একটু ডেকে নিয়ে আয় না বাবা। আমাকে ডাকতে হবে না, আমি আসছি। বাহ, তুইও আজ দেখি সকাল সকাল উঠে গেছিস, ব্যাপার কি? আচ্ছা আম্মু, বড় আব্বুকে দেখছি না যে। বড় আম্মু কোথায়? এত সকাল সকালই লামিয়াকে নিয়ে স্কুলে চলে গেছে নাকি? আরে না, তোকে না গতকাল বললাম যে আজ আবিরের মেজো খালার মেয়ে গ্রাম থেকে আসবে। ভাবি তাকে সকাল সকাল রিসিভ করতে বাস স্ট্যান্ডে গেছে, একটু পরে চলে আসবে। তো নাস্তা করে নে। তাড়াতাড়ি দাও। তোরা বস, আমি নাস্তা দিচ্ছি। শোনো, তুমি এক্ষুনি রুমে গিয়ে তাড়াতাড়ি রেডি হও, আমরা বের হব। আমি ড্রাইভার আঙ্কেলকে বলে গাড়ি ডেকে নিচ্ছি। মানে তোরা কি কোথাও বেরাবি নাকি? আম্মু, আসলে আমার এক বান্ধবী হঠাৎ করে ব্রেন স্ট্রোক করছে। আমি আবিরকে নিয়ে ওকে দেখতে যাব, আর আমাদের ফিরতে একটু লেট হবে। সে কি, তোর বান্ধবী এই বয়সে বিনিষ্ট করেছে? আহারে, আমিও যাই তাকে দেখতে। না, তোমার যেতে হবে না। তুমি আমাদের সাথে গেলে বাসায় বড় আম্মুর সাথে কে থাকবে? সেটা তো কথা। আচ্ছা তাহলে তোরাই যা, সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। তারপর আমরা নাস্তা করে যে যার রুমে চলে গেলাম রেডি হতে। আমি একটা নীল পাঞ্জাবি আর পায়জামা পরে নিলাম। তারপর ঠিকঠাক মতো রেডি হয়ে বাসার গেটের সামনে গাড়ির কাছে এসে দাঁড়ালাম। একটু পর ইরা আসলো। আমি ইরার দিকে তাকিয়ে হা হয়ে গেলাম। ইরা এমনিতে অনেক সুন্দর, যে কোনো পেশাকেই ইরাকে অসম্ভব সুন্দর লাগে। তারপর আজও আমার পছন্দের একটা শাড়ি আর কপালের কালো টিপ, সেই সাথে ঝুমকো কানের দুল আর হাতে নীল রেশমি চুড়ি পরছে। সব মিলিয়ে যেন অপূর্ব এক সুন্দরী লাগছে ইরাকে। ওর দিকে কতক্ষণ দিকে তাকিয়েছিলাম জানি না, হুঁশ ফিরল ইরার চুটকির আওয়াজে। এই যে মিস্টার আবির, যাবেন না? যাব। তারপর আমরা দুজনেই একটু মুচকি হাসি হেসে দিলাম আর গাড়িতে উঠে বসলাম। ইরা ড্রাইভারকে আমাদের সাথে যেতে নিষেধ করে দিয়েছে, তাই ড্রাইভার শুধু বাসার সামনে গাড়ি রেখে সে চলে গেছে। আমি বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট করলাম। ড্রাইভ করছি আর একটু পর পর ইরাকে দেখছি। কিছুক্ষণ পর ইরাকে নিয়ে চলে আসলাম একটা পার্কে। আবির ইরাকে নিয়ে চলে আসে একটা পার্কে। তারপর তারা সেখানে তাদের গাড়িটাকে পার্ক করে দুজনে ভেতরে প্রবেশ করে আর পার্কটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে। আবির আর ইরা দুজনের হাত ধরে পাশাপাশি হাঁটছে আর গল্প করছে। একটু সামনে এগোতে ইরা দেখে সেখানে একজন ফুচকাওয়ালা মামা ফুচকা বিক্রি করছে। আর ফুচকা ইরার খুব পছন্দের, তাই তারা সেখান থেকে 2 প্লেট ফুচকা নিয়ে দুজনে খেতে থাকে। তারপর তারা আর একটু সামনে এগোতে একটা ছেলেকে বাদাম বিক্রি করতে দেখে। তারা সেখান থেকে 200 গ্রাম বাদাম কিনে নেয়। এরপর তারা একটা ব্রেঞ্চের উপর গিয়ে বসে। আবির ইরার কোলে মাথা রেখে শুয়ে ব্রেঞ্চে পা দুলাতে থাকে আর ইরা বাদামের খোসা ছাড়িয়ে একটা একটা করে আবিরের মুখে দিতে থাকে। সেখানে তারা অনেকটা সময় কাটায়। তার কিছুক্ষণ পর ইরা হঠাৎ বলে ওঠে, আবির, আমার না শরীরটা কেমন যেন করতেছে, একটু মাথায় হাত বুলিয়ে দে না আমার। কি কি হয়েছে তোর? তোর কি খুব বেশি খারাপ লাগতেছে? চল বাসায় চল। না, যাব না।
তুই একটু খানিকক্ষণ জড়িয়ে ধর আমায়, তাহলে সব ঠিক হয়ে যাবে। এখানে সবার সামনে তোকে জড়িয়ে ধরবো? হ্যাঁ, তা নয় তো কি, পার্কে তো মানুষ এরকম সময় কাটাতেই আসে প্রেমিকের সাথে। আচ্ছা দেখি কি হয়েছে তোর। বলেই ইরাকে কাছে টেনে নিলাম, আর ইরা তখন চোখ বন্ধ করে খানিকক্ষণ আমার কাঁধে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে বসলো। আবির, তুই আর এই নীল পাঞ্জাবিটা কখনোই পরবি না, কেন? কারণ এটা পরলে তোকে খুব বাজে দেখায়। বলি আবিরকে আবারও শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার বরটার দিকে কতগুলো মেয়ে তাকিয়ে আছে তার কোনো হিসাব নেই। আজ শুধু একবার বাসায় যেয়ে নেই, তারপরে এই পাঞ্জাবিকে আমি একদম গায়েব করে দিব, মনে মনে বললাম। তারপর আবির আর ইরা মিলে আরো কিছুক্ষণ পার্কে অবস্থান করে। এরপর সন্ধ্যা আসতেই তারা সেখান থেকে ফিরে বাসায় চলে আসে। বাসায় এসে গাড়ি থেকে নেমে ইরা আবিরের হাত ধরে খুশি খুশি মুখ নিয়ে বাসার ভিতর প্রবেশ করলো। তারপর ওরা যে যার রুমে চলে গেল। যাওয়ার সময় ইরা আবিরকে আবারও চোখ বড় বড় করে ইশারা করলো। আবির যেন তার খালাতো বোন শিরিনের সাথে বেশি না মেশে। আবির আর ইরা দুজনেই তাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর রাতে সবাই একসাথে খাবার খেতে বসে। উপস্থিত আবির, ইরা, সেই সাথে আবিরের গ্রাম থেকে আসা খালাতো বোন শিরিন এবং আবিরের আম্মু সহ ইরার আম্মু। খেতে খেতে শিরিন বলল, ভাইয়া কেমন আছো তুমি? বাসায় এসে তো একবারও তোমাকে দেখলাম না, কোথায় ছিলে গো ভাইয়া? ওই আসলে আম্মু বলল ইরাকে নিয়ে একটু শপিং এ যেতে, ও কি কি যেন সব কিনবে, তাই ওকে নিয়ে একটু বের হয়েছিলাম। তাছাড়া আমি তো জানি না যে তুমি আসবে। ও আচ্ছা, তা ভাইয়া তোমার গল্প লেখা কেমন চলতেছে? এখনো কি নিয়ে লিখছো? আমার আর তোমার একটা গল্প লিখো তো। আচ্ছা লিখবো, এখন খাওয়া শেষ করো। তা খালা খালু সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আম্মু তোমাকে যেতে বলেছে। ও তা তোমার সাথে খালা খালুকে নিয়ে আসলেই তো পারতে। বলেছিলাম কিন্তু আসলো না, বলে বাড়িতে এখন কত কাজ, তাই তোমাদের যেতে বলেছে। আমি তোমাদের আমার সাথে নিয়ে যাব। তারপর তারা নিজেদের মধ্যে আরো একটু কথাবার্তা বলতে থাকে আর ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। আবির তার রুমে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। কিন্তু কথা হচ্ছে ইরা এখনো আবিরের কাছে আসেনি। এমনটা তো কখনো হয় না। আবির চোখ বন্ধ করে শুয়ে শুয়ে কানে ইয়ারফোন লাগিয়ে তার পছন্দের মিউজিক শুনতেছিল। তখন হঠাৎ অন্ধকারে কেউ তার রুমে আসে আর তার বুকের উপর উঠে বসে। অন্ধকারে বুঝতে না পেরে আবির একটু ভয় পেয়ে পেতনি ভেবে চিৎকার করে ওঠে। আম্মু আব্বু কোথায়? তোমরা আমাকে বাঁচাও, দেখো আমাকে পেটনি উঠিয়ে নিয়ে যেতে এসেছে। তখন ইরা ওর হাত দিয়ে আমার মুখ চেপে ধরে আর বলে, কুত্তা, আমি পেতনি না, ইরা তোর বউ। আমি তো এখনো বিয়েই করিনি, তাহলে তুই নিজেকে আমার বউ বলে দাবি করিস কেন? তুই না করলি, আমি তো তোকে মনে মনে বিয়ে করে নিয়েছি, আর ভবিষ্যতেও আমি তুই ছাড়া অন্য কারোর বউ তো হব না। দরকার হলে মরে যাব, তবু অন্য কারোর জন্য বউ সাজবো না। চুপ, এসব কি বলছিস? যত সব আজাইরা কথা। ঠিকই বলছি। এখন এত রাতে আমার রুমে কেন আসছিস? তোর না শিরিনের সাথে ঘুমানোর কথা? ও তোকে খুঁজবে না? খুঁজুক, আমি এখন তোকে সাইজ করতে আসছি। কুত্তা বিলাই, তুই তখন শিরিনকে মিথ্যা বললি কেন? কখন মিথ্যা বললাম? তুই কি শিরিনের সাথে চান্স নিবি বলে ব্যাপারটা এড়িয়ে গেলি? কুত্তা গরু, বলেই আবিরের বুকে কিল খুশি মারতে থাকলাম। না একদমই না, আমি তো তোকেই ভালোবাসি। আর ভালোবাসা কখনো দুজনের মধ্যে ছাড়া অন্য কাউকে জানানো ঠিক না, তাই তখন বলিনি। হ্যাঁ, ন্যাকামি দেখলে গা যেন চলে যায়। ওই মেয়ে তোকে তখন কি বলতেছিল রে? তোর আর ওকে নিয়ে গল্প লিখতে, তাই না? হারামজাদা, লেখাচ্ছি তোর আর ওর গল্প, বলেই আবিরের চুলগুলো টেনে নিয়ে ঝাঁকাতে লাগলাম। এরা ছাড় আমাকে, এমনিতেই আমার মাথার চুল সব উঠে যাচ্ছে। তার উপর তুই যদি এভাবে আমার চুলের উপর অত্যাচার করিস, তাহলে মাথায় আর কিছু থাকবে না, আমার পুরো টাকলা হয়ে যাব তখন। হোক, সমস্যা নেই। সমস্যা নেই মানে? তখন তোকেই সবাই টাকলা আবিরের বউ বলে ডাকবে। তাতে আমার কোনো সমস্যা নাই তোর বউ হতে। কাল থেকে তোর ওই মেয়ের সাথে কথা নাই, কথাই বন্ধ। কলেজ থেকে এসে সোজা নিজের রুমে আটকা থাকবি আর আমার সাথে গল্প করবি। একদম ওই মেয়ের কাছে একা থাকবি না, বলে রাখলাম, না হলে কিন্তু খুন করে দেব তোকে। ও তো আমার বোন, তাহলে ওকে নিয়েও তোরা তো জেলাস কিসের? আমার জেলাস হবেই, কারণ আমি মেয়েদেরকে খুব ভালোভাবেই চিনি। বলা তো যায় না এই মেয়ের মনে কি চলতেছে। যদি হুট করে তোকে আবারও তোর কলেজের ওই মেয়ের মতো প্রপোজ করে বসে তখন? সেরকম কিছু হবে না,
তুই সবাইকে কি এক মনে করিস পাগলি? আমি বলছি মানে তুই ওই মেয়ের সাথে কথা বলবি না, না হলে কিন্তু আমি সুইসাইড করব আর তোর নামে চিঠি লিখে যাব। এভাবেই প্রায় 1 সপ্তাহ কেটে যেতে থাকে। এই 1 সপ্তাহে শিরিন আবিরদের বাসায় থাকে। আবির সবসময় শিরিনকে এড়িয়ে চলতে চায়, কিন্তু পারে না, কারণ শিরিনও আগে থেকে একটু একটু করে আবিরকে পছন্দ করে। আর আবিরকে তার মনের কথা বলতেই শিরিন এবার একা তাদের বাসায় আসছে। শিরিন আবিরের ফেসবুক লেখা গল্পগুলো খুব পছন্দ করে, আর গল্প পড়ে শিরিন আবিরের ফ্যান হয়ে যায়, তাকে ভালোবাসতে শুরু করে। 1 সপ্তাহ ভেবেই কাটে। এই 1 সপ্তাহে শিরিন শুধু আবিরকে তার মনের কথা বলবে বলবে ভেবে সুযোগ খুঁজতে থাকে, কিন্তু সে তেমন সুযোগ পায় না, কেননা সে আসার আগেই তো ইরা আবিরকে সাবধান করে দিছে তার সাথে না মিশতে, বেশি কথা না বলতে, একা তার সামনে না যেতে। আবির সারাদিন কলেজ শেষ করে বাসায় আসলো। ইরা আবিরের সাথে সাথে থাকে আর তাকে খুব চোখে চোখে রাখে। খাওয়ার সময় সব বই পড়ায়, এমনকি রাতে ঘুমানোর আগে অব্দি ইরা আবিরকে চোখে চোখে রাখে, কারণ ইরাও এই কদিনে শিরিনের ভাবমূর্তি বুঝে গেছে। আর ওদিকে শিরিন ভাবে ইরা যেহেতু আবিরের চাচাতো বোন আর সবসময় তারা বন্ধুর মতো একসাথে থাকে, তো ইরাকে দিয়ে সে তার মনের কথা আবিরকে বলাবে। একদিন বিকেলে আবির কলেজ শেষ করে বাসায় আসার পর ওয়াশরুমে গোসল করতে যায়, আর ইরা তখন আবিরের রুমে আবিরের বিছানায় বসে বসে ফোন ইউজ করতেছিল। তখন শিরিন ইনার কাছে আসে আর বলে, আপু তুমি এখানে? আমি তোমাকে সে কখন থেকে খুঁজতেছি। কেন, তোর কিছু লাগবে নাকি? আপু। কি সাহায্য? আমি নিজেই তো ফকিরনি, তাহলে তোমাকে কি সাহায্য করব? আরে আপু, ওই সাহায্য না। তাহলে? আরে বলো না, এত লজ্জা পাচ্ছ কেন? আপু, আপনি কি রিলেশন করেন? হ্যাঁ, যদি বলি তাহলে এই মেয়ের মনের কথা বুঝতে পারবো না, তাই ও কি বলতে চায় সেটা শোনার জন্য বললাম। না, আমার কোনো রিলেশন নাই। আসলে দেখতে খারাপ তো, তাই কোনো ছেলে আমাকে পছন্দ করে না। কি বলছেন আপু? আপনি দেখতে খারাপ? এর চেয়ে হাস্যকর আর কোনো কথা পৃথিবীতে আছে নাকি? আপু, আপনি চাইলে আমি আপনাকে ভালো একটা বয়ফ্রেন্ড খুঁজে দিতে পারি। না, আমার কোনো বয়ফ্রেন্ড লাগবে না, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, তোমার কি যেন সাহায্য লাগবে? আচ্ছা আপু, আবির ভাইয়াও কি তাহলে সিঙ্গেল? না, ওর তো গার্লফ্রেন্ড আছে। কি? আপনি সত্যি বলতেছেন? হুম। তাহলে তো তোমার ড্রিম পুরো হয়ে গেল। আচ্ছা, আপনি আবিরের সেই গার্লফ্রেন্ডকে চিনেন? সে কি আমার চেয়েও সুন্দরী আপু? জানি না, কিন্তু তুমি এভাবে বলতেছো কেন? আপু, আপনি জানেন আমি গত 2 বছর ধরে আবির ভাইকে একতরফা ভালোবাসে আসছি, কিন্তু কখনো সাহস হয়নি ওকে নিজের মনের কথা বলার। ভয় হয় যদি আবার আব্বু আম্মুকে গিয়ে বলে দেয়, কিন্তু আবার তাকে হারানোরও ভয় হয় যদি আমার আগেই অন্য কেউ এসে যদি আবিরকে ভালোবেসে ফেলে, তখন আমার মনের কথাটা তো মনেই রয়ে যাবে। তাই আপু, আপনার সাথে তো আবিরের বেশ ভালোই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আপনি কি প্লিজ আমাকে একটু এই বিষয়ে হেল্প করবেন আপু? কথাটা শুনেই আমার পুরো শরীরে যেন 1000 ভোল্টের কারেন্ট বয়ে গেল। তার মানে আমার যেটা সন্দেহ ছিল সেটাই, এই মেয়ে আবিরকে আমার থেকে কেড়ে নিতে আসছে। কি করব, রাগে আমার পুরো শরীর কাঁপতেছে। কি হলো আপু, কিছু বলেন না। এর মধ্যে আবির ওয়াশরুম থেকে গোসল করে বের হয়ে আসলো। একটু দাঁড়াও বলে আমি বিছানা থেকে উঠে গিয়ে আবিরের হাত ধরে শিরিনের সামনে এনে আবিরকে কিস করে দিলাম। শিরিন, তুমি নিশ্চয়ই এবার তোমার উত্তর পেয়ে গেছো। আশা করতেছি ভবিষ্যতে আর কখনোই আবিরের দিকে চোখ দিবে না। সরি আপু, আমি আসলে জানতাম না যে তোমরা। আমি তো কিছুই বুঝতে পারছি না কি থেকে কি হচ্ছে, তাই চুপচাপ সেখানেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলাম। এখন তুমি তোমার রুমে যেতে পারো। তারপর শিরিন কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। ইরা, কি হয়েছে? তুই আমাকে শিরিনের সামনে কিস করলি কেন? আর ও কান্না করতে করতে চলে গেল যে? শিরিন কান্না করতে করতে চলে গেল বলে তোর যেন বুকটা ফেটে যাচ্ছে? না, কিন্তু আমাকে তো বলো ও কান্না করলো কেন, আর তুই ওকে কি বলতেছিলি? তোকে এত সব জানতে হবে না, ছাদে চল। তারপর ইরা আমার হাত ধরে টানতে টানতে আমাকে বাসার ছাদে নিয়ে গেল, আর ছাদের দরজাটা বন্ধ করে দিল যাতে আমি আর ইরা ছাড়া ছাদে কেউ না আসতে পারে। আবির, তুই কি আমাকে ভালোবাসিস? তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো পাগলি? বিয়ে করবি আমায়? বিয়ে? এই মুহূর্তে মানে কাউকে কিছু না জানিয়ে?
তুই যদি সত্যি সত্যি ভালোবাসিস আমাকে, তাহলে এই মুহূর্তে এক্ষুনি আমাকে বিয়ে কর। পরে যা হবে সেসব আমি দেখে নিব। দেখ ইরা, মাথা গরম করিস না। চল আমরা কোথা থেকে ঘুরে আসি, ফুচকা খেয়ে আসি চল। আমি তোকে হ্যাঁ বা না বলতে বলছি। আজ তুই ডিসিশন নিবি, সেটার উপরে আমার জীবন নির্ভর করবে। তুই যদি আমাকে আজ বিয়ে না করিস, তাহলে আমি এক্ষুনি এই ছাদ থেকে লাফ দিব। আর তুই যদি আমাকে বাধা দিতে আসিস, তাহলে এই যে আমার হাতে এই ছুরিটা, এটা সোজা আমার নিজের পেটে ঢুকিয়ে দিব। কথাগুলো বলতেছে আর কান্না করতে করতে 2-1 পা করে পিছনে পিছাচ্ছে ইরা। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, হঠাৎ এর আবার কি হলো। ইরা যেমন রকম জেদি মেয়ে, বলা যায় না, হয়তোবা মাথা গরম করে নিজের কোনো একটা ক্ষতি করে ফেলতেও ও একবার ভাববে না। তখন আমি আব্বু আম্মু চাচ্চু আর ছোট আম্মুর কাছে কি জবাব দিব, তাই খুব বেশি ভাবনা চিন্তা না করে ইরার চোখের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা যা, আমি তোকে বিয়ে করব। এখন এই ছুরিটা আমার হাতে দে। না, বিয়ের খাতায় সাইন করা না অবধি এটা আমার কোমরে থাকবে। তুই চল আমার সাথে এক্ষুনি। আমরা কোথায় যাব? সোজা কাজী অফিসে। আর হ্যাঁ, নিচে বাসার কাউকে কিচ্ছু জানাবি না, না হলে কিন্তু আমি কি করব তা তুই বুঝতেই পারছিস। আচ্ছা তুই তাহলে দাঁড়া, আমি একটু রুমে গিয়ে টাকা পয়সা সব বের করে নিয়ে আসছি। তুই কি আমাকে বেকুব পাইছিস? তুই এই চান্সে বাসা থেকে পালাবি, তাই না? তোর কোনো টাকা পয়সা লাগবে না, আর আমরা বিয়ে করে বাহিরে কোথাও পালাবো না, এই বাসাতেই ফেরত আসবো। তারপর ইরা আবিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাবিরের হাত থেকে হাবিরের ফোনটা কেড়ে নিল, যাতে সে কাউকে আর কিছু না জানাতে পারে। এরা আবিরকে ফোনটা কেড়ে নিয়ে আবিরের হাত ধরে সোজা ছাদ থেকে নেমে তার রুমে এনে আসে। তারপর আবিরকে তার বিছানায় বসিয়ে রেখে এরা বোরকা পরে রেডি হয়ে নেয়। তারপর আবিরকে নিয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে আসে ইরা। সে কাউকে কিছু বুঝতে দেয় না। আমাকে ইমোশনাল করে তো বিয়ে করে নিচ্ছিস, বিয়ের পর আমাকে আবার মারবি না তো? না, তখন আমি তোর জন্য গুন্ডি থেকে একদম ভালো হয়ে যাব, লক্ষ্মী বউ হয়ে যাব, তোর সব কথা শুনবো আর সব সময় তোকে আদর করব। ব্ল্যাকমেইল করবি না? আমাকে না ভালোবাসলে, আমার কথা না শুনলে ব্ল্যাকমেল তো করবই। এর থেকে তোর কোনো নিস্তার নেই। ইরা আর আমি দুজন পাশাপাশি রিকশায় বসে কাজী অফিসে যাচ্ছি। আমার কত শখ আহ্লাদ ছিল যে মার্ক 5 অথবা BMW এ করে বিয়ে করতে যাব, আর সেখানে কি না আমার কপালে 3 চাক্কার রিকশায় উড়ে উড়ে বিয়ে করতে যাচ্ছি, তাও আবার কাউকে কিছু না জানিয়ে। রিকশা চলতেছে, একটু পর রিকশা এসে একটা দোতলা বিল্ডিং এর সামনে দাঁড়ায়। কি হলো? কাজী অফিসের কথা বলে আমাকে এই কোথায় নিয়ে আসলি? ভেতরে চল, ভেতরে গেলেই বুঝতে পারবি। এটা আমার ক্লাসমেট রিয়ার বাসা, আমি ওকে ফোন করে সব বলছি, এখানেই আমাদের বিয়ে হবে। তাড়াতাড়ি চল, ভেতরে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। তারপর আবির আর ইরা রিক্সা থেকে নেমে সে বাসার ভেতর প্রবেশ করে। তারা বাসার ভেতর প্রবেশ করতে ইরা কয়েকজন বান্ধবী এসে আবির আর ইরার গলায় ফুলের মালা পরিয়ে দেয়। তারপর তাদেরকে একটা রুমে নিয়ে যায়। সেখানে কাজী সাহেব আগে থেকে উপস্থিত ছিল। ধীরে ধীরে কাজী সাহেব ওদের বিয়ের সব ব্যবস্থা শুরু করে দিল। তারপর কবুল বলার আগ মুহূর্ত আবিরকে যখন কবুল বলতে বলা হলো, তখন আবির ইরার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবনার চিন্তা শেষ করে শেষমেশ কবুল বলে দিল। আর ইরাকে কবুল বলতে বলার সাথে সাথে ইরা আবিরকে তার স্বামী হিসাবে কবুল করে নিল। তারপর আর কি, এভাবে চোখের পলকে হয়ে গেল দুজনের স্বামী স্ত্রী। তারপর ইরা উপস্থিত সবার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে নিল। তারপর সবাইকে ভরপুর খাইয়ে ওরা সবার কাছ থেকে দোয়া নিয়ে সেখান থেকে চলে আসলো। আবির আর ইরা ওরা দুজন বাসায় এসে কাউকে কিছু বুঝতে দেয় না, চুপচাপ যে যার রুমে চলে যায়। তারপর রাতের খাবার সময় হয়ে আসলেই সবাই যখন তাদেরকে খেতে দেখে, তখন নীরা লজ্জায় আবিরের সামনে যায় না। তারপর আবির একাই রাতে ডিনার সেরে নিয়ে তার রুমে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। আজ একটু বেশি মানসিক চাপ নিতে হচ্ছে তাকে। লাইফের সবচেয়ে বড় ডিসিশন হচ্ছে বিয়ে। সেটাই সে আজ তার মা বাবা, তার পরিবার কাউকে না জেনে সেটা করে নিল। জানি না ভবিষ্যতে তাদের এই সম্পর্কটাকে তাদের পরিবার মেনে নেবে কিনা। এগুলো শুষে ভাবতে থাকে আবির। আর ভাবতে ভাবতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর আস্তে আস্তে বাসার সবাই ঘুমিয়ে পড়লে এরা চুপে চুপে আবিরের রুমে আসে। আবিরকে ঘুমিয়ে থাকতে দেখে। সে আবিরের পাশে শুয়ে পড়ে আর আবিরের চোখে মুখে ফু দিয়ে আবিরকে জাগিয়ে দেয়। এই যে মিস্টার বর, ওঠো, আজ না আমাদের বাসর রাত। ইরা আমাকে ডাকতেছে কিন্তু আমি শুনতেছি না। কেন না? আমি তো ঘুমাচ্ছি। তারপর ইরা রেগে গিয়ে আমার নাক চেপে ধরলো। তারপর আমি মুখ দিয়ে শ্বাস নিচ্ছিলাম। একটু পর ইরা নাক ছেড়ে আমার মুখ চেপে ধরলো। তারপর আবার আমি নাক দিয়ে শ্বাস নিচ্ছিলাম। এভাবেই শ্বাস অদল বদল করতে করতে ইরা একসময় বুঝে গেল যে আমি জেগে গেছি। তারপর ও আমার নাক আর মুখ দুটোই চেপে ধরছে।
হয়েছে, আর অভিনয় করতে হবে না, আমি জানি তুই জেগে গেছিস। এখন চোখ খোল। তুই এখন আমার রুমে কেন? আর আমার নাক মুখ চেপে ধরছিলি কেন? মেরে ফেলবি নাকি? তোর মতো আনরোম্যান্টিক বরকে মেরেই ফেলা উচিত। আজ তোর আর আমার বাসর রাত, কোথায় একটু দুজনে মিলে ভালো রোম্যান্স করব তা না। রোম্যান্স আর করতে হবে না। তুই যে ব্ল্যাকমেইল করে আমাকে বিয়ে করছিস, তাতে কেউ আমাদের বিয়ের সম্পর্কের কথা জানে না। সুতরাং এই অবস্থায় কেউ যদি ভুলেও তোকে আমার সাথে এত রাতে এক বিছানায় দেখে, তাহলে কি হবে বুঝতে পারতেছিস? কি আর হবে, আমাদের আবার বিয়ে দিবে। তার আগে তোর আর আমার শরীরে 100টা তেলাপোকা ছেড়ে দিবে। শোন লক্ষ্মী বউ আমার, তুই এখন আমার রুম থেকে বের হ। পরে যখন সবাইকে আমাদের সম্পর্কটার কথা জানাবো, যখন সবাই আমাদেরকে মেনে নিবে, তখন আমরা বাসর ঘর করব। কি? বিয়ে করছি আজকে আর বাসর রাত করবো না? এটা হতে পারে না। আমি আজকে তোকে আদর করব। আর এটা এখন আমার স্বামীর রুম, এখানে যথেষ্ট অধিকার আছে আমার। দেখ লক্ষ্মীটি, বোঝার চেষ্টা কর। আমি লক্ষ্মীটি না, আমি পেঁচা হইছি। এখন আদর কর আমায়, বলেই আবিরের উপর ঝাঁপিয়ে পড়ে আবিরের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিলাম। ইরা আমার বুকের উপর শুয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে যাচ্ছে। পাগলিটা আমার কোনো কথাই শুনছে না, তাই আমিও ওর সাথে সায় দিতে লাগলাম। ওর কোমরে হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে কিস করতে থাকলাম। তারপর ধীরে ধীরে ইরা যখন আমার কাছ থেকে স্ত্রীর অধিকার আদায় করে নিতে চায়, তখন আমি ইরাকে বাধা দেই আর বলি, দেখ ইরা, আমাদের বিয়েটা যেভাবেই হোক হয়েছে, কিন্তু এখনো কেউ আমাদের বিয়ের সম্পর্কে জানে না। আর এমন অবস্থাতে আমি যদি তোকে আদর করি, তাহলে তোর পেটে বাবু আসতে পারে, আর তখন সবাই তোকে ভুল বুঝতে পারে। তাই আগে আব্বু আম্মু সহ সবাই আমাদের বিয়ের কথা জানুক, তারপর আমরা স্বামী স্ত্রীর অধিকারে যাব। বাহ, আমার বরটা দেখি অনেক কিছু বোঝে। আচ্ছা তাহলে ঠিক আছে, কিন্তু আমি এখন থেকে তোমার সাথে ঘুমাবো, তাও তোকে জড়িয়ে ধরে তোর বুকে লেপ্টে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা তাহলে সবার ঘুমানোর পর। বাসার সবাই ঘুমিয়ে গেলে তুই আসবি, আর ভোরবেলা সবাই আবার ঘুম থেকে ওঠার আগে তুই তোর রুমে যাবি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন একটু উঠে দাঁড়াতো। তারপর আমি উঠে দাঁড়াতেই ইরা আমার পায়ে সালাম করলো। আরে আরে, কি করছিস? ওঠ ওঠ। শুনেছি বিয়ের প্রথম রাতে স্ত্রীদের স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়। আবির, সত্যি করে একটা কথা বলতো, তুই কি সত্যি আমাকে ভালোবাসিস, নাকি আমি তোকে ব্ল্যাকমেল করাতে তুই আমাকে বিয়ে করতে রাজি হলি? সত্যি কথা বলবো? সত্যিটাই বল। আসলে আমিও তোকে অনেক আগে থেকে ভালোবাসি, যা কখনো বলা হয়নি। ইরা, তুই হয়তো জানিস না, আমি তোকে অনেক ভালোবাসি। ভালোবাসি তোর পাগলামিগুলোকে, ভালোবাসি তোর অধিকার খাটানোগুলোকে, আর সবচেয়ে বেশি ভালোবাসি আমার ব্ল্যাকমেইলার গুন্ডি চাচাতো বোন, সরি বউকে। আমিও তোকে অনেক ভালোবাসি, কারণ একমাত্র তুই আমাকে এমন সহ্য করিস, কখনো বিরক্ত হোস না। অনেক ভালোবেসে ফেলেছি তোকে, তাই আমি তোকে কখনো হারাতে চাই না বলেই তোকে এইভাবে বিয়ে করে নিয়েছি। ও আবার কি? বাসরাতে আমার গিফট কোথায়? তোর বউকে কিছু দিবি না? আমার কাছে তো এই মুহূর্তে তেমন কিছু নেই, শুধু হাতের এই ব্রেসলেটটা ছাড়া। এটা আজ থেকে আমার, আর সাথে তুইও, বলেই আবিরকে খুশিতে আবারও জড়িয়ে ধরে বিছানার পাশে নিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে আরো এক সপ্তাহ কেটে যায়। এখন এরা আবির একসাথেই থাকতে সবাইকে লুকিয়ে ঘুমায়। রাতে বাসায় সবাই ঘুমিয়ে পড়লে এরা চুপে চুপে আবিরের রুমে আসেন, আর আবিরকে লেপ্টে জড়িয়ে ধরে আবিরের পাশেই আবিরের বিছানায় ঘুমায়। তাদের স্বামী স্ত্রীর সম্পর্কে এভাবে চলতে থাকে। একদিন হঠাৎ খুব সকাল সকাল ইরার আম্মু ইরাকে ডাকতে ইরা রুমে যায়, গিয়ে দেখে ইরা রুমে নেই। তারপরে ইরার আম্মু আবিরের রুমে উকি দিয়ে দেখে ইরা আবিরের বুকে আবিরকে লেপ্টে ধরে ঘুমাচ্ছে। এসব দেখে সে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারে না। তারপর এর আম্মু তানিয়া ওদেরকে কিছু বুঝতে না দিয়ে সরাসরি আবিরের আব্বু আম্মুকে বিষয়টা খুলে বলে। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় ওদের বিয়ে দিবে। আসলে ওদের বিয়ে সে ছোটবেলা থেকেই ওদের মা বাবা ঠিক করে রেখেছিল, তাই তো ওদের একসাথে এতটা ক্লোজলি আসতে দিছে। যাই হোক, সকালে সবাই একসাথে নাস্তা করার সময় ইরার আম্মু আবির আর ইরাকে উদ্দেশ্য করে বলে, বেশ ভালোই এগিয়েছো দুজন। আমরা চেয়েছিলাম তোরা বড় হলে তোদের বিয়ে দিতে, কিন্তু তোরা তো তার আগেই। আম্মু তুমি কি বলতেছো? চুপ, আর আমাদের চোখ ফাঁকি দিতে হবে না। আমি আজকে সব দেখছি। যাই হোক, যা হবার হয়েছে। আমরা সবাই তোদের বিয়ে ঠিক করেছি, আগামীকালই তোদের বিয়ে। আমি লজ্জায় কোনো কথা বলতে পারতেছি না, চুপচাপ মাথা নিচু করে আবার নাড়াচাড়া করে যাচ্ছি। বড় আব্বু, আম্মু, আমি তোমাদেরকে কিছু বলতে চাই।
তারপর ইরা আব্বু আর ওর আম্মুকে আমাদের বিয়ের কথাটা বলে, যেটা শুনে সবাই আরো অবাক হয়। এটা কিভাবে তোরা করলি? আমরা তোদেরকে সারপ্রাইজ দিতে গিয়ে তো নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম। যাই হোক, আমরা তোদের আবারও ধুমধাম করে বিয়ে দিব। আগামীকালই তোদের বিয়ে। তারপর ওর কথা মতো তখন থেকে বাড়িতে পুরো বিয়ের ধুম পড়ে যায়। আগামীকাল আবির আর ইরার বিয়ে। আপনারা সবাই আমন্ত্রিত। আজ সারাদিন ধরে বিয়ের কেনাকাটা চলতে থাকে। ধীরে ধীরে তাদের ফ্যামিলির দাওয়াতের সব লোকজন আসতে থাকে। তারপর পরের দিন সকাল থেকে শুরু হয় বিয়ের আয়োজন। সারাদিন বিয়ের আনন্দ শেষে বিকেলে বিয়ে পড়ানো হওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে আবিরকে ইরার রুমে সাজানো ফুলের বাসর ঘরে পাঠানো হয়। আর সারাদিন ইরাকে আবিরের সামনে যেতে দেওয়া হয়নি, তাই ইরাও আবিরকে দেখার জন্য খুব চটপট করতেছিল। আবির বাসর ঘরে প্রবেশ করতেই ইরা দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, কোথায় ছিলি? এত লেট করলি কেন আমার কাছে আসতে? তুই জানিস সবাই আমাকে তোর কাছে যেতে দিচ্ছিল না। পাগলি, তাই বলে এমন ছোটদের মতো কান্না করছিস কেন? আজ না আমাদের বাসর রাত, তুই প্রথমে এরকম কান্না করলে বাসর হবে কিভাবে? আজ কিন্তু তোকে খুব আদর করব, দেখবো কত আদর খেতে পারিস। যা, তোর মুখে কি কিচ্ছু আটকায় না? পাঠক পাঠিকারা তো সবাই আমাদের কথা শুনছে, আমি লজ্জা পাচ্ছি তো। বা তুই আবার লজ্জাও পেতে পারিস। চল, আজ তোর সব লজ্জা আমি ভেঙে দিব। বলি ইরাকে থুড়ি বউকে কোলে তুলে নিলাম আর বিছানায় শুয়ে দিলাম।